একেই বলে ঠেলার নাম বাবাজি। পাবলিক যদি ডিজে বাজায় তবে সেই বাজনা কেমন হয় আজ তাই দেখলো রাজ্যবাসী। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে মানুষের ক্ষোভের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ যেন বলে দিচ্ছে মানুষ কি চায়। যে লোকটা সাজোয়া গাড়িতে নিরাপত্তার বেষ্টনীতে ঘুরে বেড়াতো, আজ সেই লোকটাকে দেখে আমজনতা শুধু চোর চোর স্লোগান দিচ্ছে না, রীতিমতো পচা ডিম ছুটছে, চর থাপ্পড় মারছে, জামা ছিঁড়ে দিচ্ছে। বাংলার ইতিহাসে এমন ছবি আগে কখনো দেখেছেন? একদিকে জনতার ক্ষোভ, অন্যদিকে প্রশাসনিক বেড়াজাল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেল যাত্রা কি এবার আসন্ন? শান্তিনিকেতনের দরজায় প্রথমে পুরসভার নোটিশ, এরপর সাদা পোশাকে পুলিশের অবস্থান, এমনকি শান্তিনিকেতনের দোরগোড়ায় পৌঁছে যায় বুলডোজারও। আর এবার পৌঁছলো সিআইডি টিম। কয়লা পাচার, নিয়োগ দুর্নীতি সহ একাধিক অভিযোগের আগেই কিন্তু অভিযুক্ত হয়ে রয়েছেন এই অভিষেক। এবার বিধানসভায় সই জালের অভিযোগে অভিষেকের দরজায় সিআইডি টিম। সত্যি কি বিধানসভায় দেওয়া চিঠিতে তৃণমূল বিধায়কের সই জাল করা হয়েছে? যদি সত্যি সই জাল করা হয় তবে কার নির্দেশে এই কাজ করা হলো? দলের সাধারণ সম্পাদক হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি তবে এই সই জাল করার নির্দেশ দিয়েছিলেন? যে অভিষেক 4 তারিখ রাত 12টার পর ডিজে বাজানোর কথা বলেছিলেন, সেই অভিষেক কেন এখন তদন্তে সহযোগিতার কথা বলছেন? নিজেও কি বুঝতে পারছেন তার কোমরের জন্য দড়িটা প্রস্তুত করা হচ্ছে? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবন শান্তিনিকেতনে শনিবার দুপুরে পৌঁছয় 4 সদস্যের সিআইডি টিম। বিধানসভার নথিতে সই জালিয়াতি কাণ্ডের তদন্তেই আগেই তৃণমূলের বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, চন্দ্রনাথ সিনহা এবং বহারুল ইসলামদের বাড়িতে সিআইডি হানা দিয়েছিল। আর এবার সেই একই অভিযোগে অভিষেকের বাড়িতে সিআইডি টিম। এদিন দুপুর 1টার পর সিআইডির তদন্তকারী দল এবং হেয়ার স্ট্রিট থানার পুলিশ যৌথভাবে অভিষেকের বাড়ির সামনে গিয়ে উপস্থিত হয়। তবে সিআইডি আধিকারিকরা বেশ কিছুক্ষণ দরজায় কড়া নাড়ার পর সরঞ্জিৎ দে নামে ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক কর্মী দরজা খুলে বেরিয়ে আসেন। আর তিনি জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার পরিবারের কেউই নাকি এই মুহূর্তে বাড়িতে উপস্থিত নেই এবং তারা কোথায় আছেন তাও তার জানা নেই। অনুমতি না থাকায় সিআইডি আধিকারিকরা বাড়ির ভেতরে ঢুকতে পারেননি বা ঢোকেননি। যখন সিআইডি টিম শান্তিনিকেতনের বাইরে অপেক্ষা করছেন, ঠিক তখনই আবার কালীঘাটের বাড়িতে দেখা যায় অভিষেককে। আর এরপর সেখানে গিয়ে অভিষেকের হাতে নোটিশ ধরায় সিআইডি। আগামী সোমবার তাকে ভবানী ভবনে তলব করা হয়েছে। তবে কি এবার অভিষেকের গ্রেপ্তারি শুধু সময়ের অপেক্ষা? যাদের বিরুদ্ধে চাকরি চুরি, চাল চুরি, কয়লা চুরি, বালি চুরির অভিযোগ ছিল, তাদের বিরুদ্ধে এবার সই জাল করার অভিযোগ উঠছে কেন? দেখুন, ভোটের ফল প্রকাশের পর গত 6 মে কালীঘাটের বৈঠকে তৃণমূলের বিধায়করাই হাত তুলে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে সমর্থন জানিয়েছিলেন। কিন্তু বিধানসভার তরফে সাফ জানিয়ে দেওয়া হয় শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার ক্ষেত্রে প্রয়োজনীয় নিয়ম মানেনি তৃণমূল কংগ্রেস। বিধানসভা থেকে একটি রেজুলেশন চাওয়া হয়, আর এরপর বিরোধী দলনেতার নামের সপক্ষে বিধায়কদের সই দেওয়া প্রস্তাব জমা দেওয়া হয়। কিন্তু রেজুলেশন নিয়েই উঠছে প্রশ্ন। অভিযোগ ওঠে যে ওই দিন ওই প্রস্তাব বা সমর্থন পত্রে সই করানো হয়েছিল, যে সেই দিন সই করা বেশ কয়েকজন তৃণমূল বিধায়ক আদতে নাকি উপস্থিতই ছিলেন না। বিধানসভার সচিবালয় যখন ওই চিঠিতে থাকা সইগুলো মেলাতে যায়, তখন দেখা যায় একাধিক বিধায়কের মূল স্বাক্ষরের সঙ্গে ওই চিঠিতে করা স্বাক্ষরের কোনো মিল নেই। সই জাল করার বিষয়টি নিশ্চিত হতেই বিধানসভার সচিবালয়ের তরফ থেকেই কলকাতার হেয়ার স্ট্রিট থানায় একটি এফআইআর দায়ের করা হয়, যার তদন্তভার পরবর্তীতে গিয়ে পড়ে ওই সিআইডির হাতে।
সিআইডি ইতিমধ্যেই নয়না বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, চন্দ্রনাথ সিনহা এবং বাহারুল ইসলামের মতন বিধায়কদের জিজ্ঞাসাবাদ করেছে, তাদের আসল সইয়ের নমুনা নিয়েছে এবং প্যান কার্ডের ছবিও সংগ্রহ করেছে। তদন্তকারীদের দাবি, বিধায়কদের অজান্তেই বা তাদের সই নকল করে এই ভুয়ো নথি কারা তৈরি করলো, সেই চক্রান্তের শিকড় খুঁজতে গিয়েই উঠে এসেছে শীর্ষ নেতৃত্বের যোগসূত্র। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে এই ভুয়ো সমর্থনপত্র জমা দেওয়ার নির্দেশ বা পরিকল্পনা কার ছিল তা খতিয়ে দেখতেই মূলত ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হচ্ছে বলেই কিন্তু মনে করা হচ্ছে। সোমবার 1 জুন দুপুর ঠিক 12টায় ভবানী ভবনে ডেকে পাঠানো হয়েছে অভিষেককে। তবে অভিষেক আবার জানিয়েছেন তারা নাকি অন্য ধাতুতে গড়া, মাথা নোয়াবার লোক নাকি তারা নন। যতই তাদের নোটিশ পাঠাক, ভয় দেখাক, ধমক চমক দিক, দমানো নাকি যাবে না তাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এখানে ভয় দেখানো বা ধমকানো চমকানোর প্রসঙ্গ আসছে কোত্থেকে? তবে কি একেবারে চাপে পড়ে এবার যা ইচ্ছে তাই বলা শুরু করেছে নাকি ওই অভিষেক? কারণ যে ঘটনাকে কেন্দ্র করে এই মন্তব্য, সেটি তো কোনো রাজনৈতিক মঞ্চের বিতর্ক নয়, বরং এটি নির্দিষ্ট একেবারে অভিযোগের তদন্ত। গুরুত্বপূর্ণ বিষয় হলো, তদন্তকারী সংস্থার নোটিশ পাওয়া এবং আইনি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া গণতান্ত্রিক ব্যবস্থায় একটা স্বাভাবিক ঘটনা। এখানে কিন্তু আরও একটা বিষয় লক্ষণীয়। দেখুন, সাম্প্রতিক সময়ে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে একাধিক বিতর্ক সামনে এসেছে। তার বাড়িতে কথিত বেআইনি নির্মাণ নিয়ে কলকাতা পৌরসভা নোটিশ দিয়েছে, নিরাপত্তা ব্যবস্থা সরিয়ে নেওয়া হয়েছে, বিভিন্ন মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই তার বিরুদ্ধে আইনি জটিলতা তৈরি হয়েছে, এফআইআর হয়েছে। এই সব মিলিয়ে তিনি কিন্তু একাধিক প্রশাসনিক এবং আইনি প্রশ্নের মুখোমুখি। ফলে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছে যে বর্তমানে যে কোনো প্রশাসনিক পদক্ষেপকেই তিনি ওই রাজনৈতিক আক্রমণ হিসেবে তুলে ধরার চেষ্টা করবেন, যাতে সমর্থকদের কাছে একটা চাপের মুখে লড়াই করছি এরকম একটা বার্তা পৌঁছে দেওয়া যায়। তবে হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি মনে করে থাকেন যে তাকে রাজনৈতিকভাবে চাপে রাখার চেষ্টা হচ্ছে, তাহলে সেই আশঙ্কার কথা তিনি প্রকাশ করতে পারেন। কিন্তু সেই দাবি প্রতিষ্ঠা করতে গেলে তো ওই রাজনৈতিক বক্তব্য নয়, তার পক্ষে তো কিছু সুস্পষ্ট প্রমাণ জমা দিতে হয় নাকি? সেই প্রমাণ কি আদৌ তিনি দিতে পারবেন? আর কোনো ব্যক্তি যদি নির্দোষ হন, তাহলে তো তার ভয় পাওয়ার কথাই নয়। তদন্তে সহযোগিতা করার পরিবর্তে কেন বারবার ভয় দেখানো, ধমক চমক দেওয়ার প্রসঙ্গ টানছেন তিনি? যদি অভিযোগ ভিত্তিহীন হয়, তাহলে তদন্তেই তো তা পরিষ্কার হয়ে যাবার কথা। আর যদি তদন্তকারীদের কাছে কোনো নির্দিষ্ট তথ্য বা প্রমাণ থাকে, তাহলে তারও আইনি পরিণতি রয়েছে। আর অভিষেকের বিরুদ্ধে অভিযোগ কিন্তু নতুন কিছু নয়, কারণ আপনারা জানেন যে শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে কয়লা পাচার কাণ্ড, লিপস অ্যান্ড বাউন্স থেকে বিতর্ক ছড়িয়েছে একেবারে গরু পাচার কাণ্ড, সর্বত্রই এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে রয়েছে। বড় বড় আর্থিক কেলেঙ্কারির ক্ষেত্রে সিবিআই এবং ইডির ফাইনাল রিপোর্টে তার নাম কিন্তু এখনো রয়েছে। বরং 2025 সালের ফেব্রুয়ারিতে শিক্ষক নিয়োগের চার্জশিটে তার নাম আবার যুক্ত করা হয়েছে। ফলে আইনত তিনি এখনো তদন্তের আওতাধীন। তারপরেও তদন্তে সহযোগিতার বদলে মাথা না নোয়ানোর মতন ঔদ্ধত্য দেখাচ্ছেন কিভাবে, উঠছে প্রশ্ন। আর তিনি যদি এতই নির্দোষ হন, তাহলে তৃণমূলের ভরাডুবির পর দলের প্রায় 90% মানুষ কেন তার দিকে আঙুল তুলছেন? কেন তার বিরুদ্ধে একেবারে নাম করে সরব হচ্ছেন ওই তৃণমূলীরাই? তৃণমূল আমলে কান পাতলে শোনা যেত অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি গোটা পুলিশ প্রশাসনকে পরিচালনা করেন। তার বাড়ির সামনেও পুলিশের বিশাল আয়োজন নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। কিন্তু পালা বদল হতেই সেই পুলিশ প্রশাসন পৌঁছেছে একেবারে অভিষেকের বাড়িতেই। একের পর এক নোটিশ দেওয়া হচ্ছে। তবে কি এবার ওই অভিষেকের গ্রেপ্তারি আসন্ন? বাড়ির সামনে দাঁড়িয়ে হম্বিতম্বি করলেও রাস্তায় নামতে কি সেই ঔদ্ধত্য একেবারে মাটিতে মিশে গেল? কিভাবে বিক্ষোভ দেখালো অভিষেককে ঘিরে আমজনতা? সিআইডির নোটিশ পেয়ে অভিষেকের ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য শোনা গিয়েছিল। একেবারে সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে তিনি বিরাট বিরাট ডায়লগ দিয়েছেন। রাজ্যের একাধিক প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম উঠে এসেছিল তার মন্তব্যে। কিন্তু তিনি এটা বলতে ভুলে গেলেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যতীত রাজ্যের আর কোনো প্রাক্তন মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে চোর চোর স্লোগান শুনতে হয়নি। আর এই স্লোগান কারা দিচ্ছে?
স্লোগান দিচ্ছে রাজ্যের আম জনতা। আর ওই বাড়ির দোরগোড়ায় দাঁড়িয়ে হালুম হুলুম করার পর শনিবার নিজেদের একেবারে গড় বলে পরিচিত ছিল যে সোনারপুর, সেই সোনারপুরের মাটিতে পা রাখতেই আম জনতার ক্ষোভের মুখে পড়লেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট পরবর্তী হিংসা নাকি হয়েছে, আর সেই হিংসায় নাকি আবার ক্ষতিগ্রস্ত হয়েছে তৃণমূল কর্মীরা। সে যাই হোক, সেই কর্মীদের বাড়িতে তিনি নাকি যাবেন। সেই কর্মীদের পাশে দাঁড়াতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুরের দিকে রওনা দিতেই ক্ষেপে উঠল জনতা। রীতিমতো গণবিক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এলাকায় পৌঁছতেই সাধারণ মানুষ একেবারে তাকে ঘিরে চোর চোর স্লোগান দিতে শুরু করে। উত্তেজিত জনতা ভিড় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় এবং তাকে লক্ষ্য করে ডিম আর জুতো ছুটতে শুরু করে। উন্মত্ত জনতার হাত থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা করতে এবং তার নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ কর্মীরা কিন্তু তড়িঘড়ি তার মাথায় একটা হেলমেট পরিয়ে দেয়। কোনো ক্রমে ওই ভিড় থেকে নিরাপদে বের করে নিয়ে যান। সাধারণ মানুষ ক্ষোভে তার জামা পর্যন্ত ছিঁড়ে দিয়েছে। কিন্তু তারপরেও কি এই ঔদ্ধত্যের কমতি আছে অভিষেকের? তারপরেও আবার সংবাদ মাধ্যমের সামনে সে নাকি বলছে এই সব কিছুই নাকি ওই বিজেপির স্পন্সর্ড লোকেরা করেছে। ভাবুন, অথচ তিনি একজন জননেতা হয়ে বুঝতেই পারছেন না যে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর থেকেই দলটির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে এটা সাধারণ মানুষের দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের প্রতিফলন। এছাড়াও এই একই দিনে ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্ত দলীয় কর্মীদের সঙ্গে দেখা করে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় কামালগাজী মোড় হয়ে ফিরছিল, তখনও কিন্তু উত্তেজিত জনতা তার গাড়ি লক্ষ্য করে রীতিমতো কালো পতাকা দেখায়। সোনারপুরের ক্ষোভের রেশ কামালগাজীতেও আছড়ে পড়ে এবং সেখানেও তার কনভয় লক্ষ্য করে ডিম এবং জুতো ছোড়া। সেখানেও পুলিশ অত্যন্ত দক্ষতার সঙ্গে বেষ্টনী তৈরি করে তাকে বাঁচিয়ে দ্রুততার সঙ্গে তাকে ওই এলাকা থেকে বের করে দেয়। আসলে জনতার আবেগ যে আর নিয়ন্ত্রণে থাকছে না, ক্ষোভ ফেটে বেরোচ্ছে। আর থাকবেই বা কি করে বলুন? তৃণমূল জামানায় পাহাড় প্রমাণ দুর্নীতির দায় তো তাকে এবং দলের নেতৃত্বকেই নিতে হবে নাকি? তাদের মদদ বা প্রত্যক্ষ পরোক্ষ প্রভাব ছাড়া 15 বছর ধরে লাগাতার এই দুর্নীতি চালিয়ে যাওয়া কি আদৌ সম্ভব ছিল? 15 বছরে বিপুল সম্পত্তির মালিক হয়েছেন তৃণমূলের বহু নেতা, মন্ত্রী, বিধায়ক, কর্মী। প্রাক্তন মন্ত্রী এবং বহিষ্কৃত তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের নেতা শামীম আহমেদ, বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, প্রাক্তন বীরভূম জেলার তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল, বহিষ্কৃত সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহান, কিংবা ডেবরার ব্লক সভাপতি প্রদীপ কর, মন্ত্রী সুজিত বসু, তৃণমূলের বিধায়ক জাভেদ খান, কে নেই এই তালিকায়? শুধু কি তাই, যে তৃণমূলের নিচু স্তরের কর্মীরা দলের জন্য কাজ করতেন, এই ভোটে ভরাডুবির পর তাদের পাশে কিন্তু দেখা যায়নি ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়কে। 4 মে ভোটের ফল প্রকাশ হয়েছে, আর এই ফল প্রকাশের পর বেলেঘাটায় তৃণমূল কর্মী বিশ্বজিৎ পট্টনায়ককে খুনের অভিযোগ ওঠে। কিন্তু একেবারে ঢিলছোড়া দূরত্বে হওয়া সত্ত্বেও তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সময় হয়নি তাদের বাড়িতে যাওয়ার, তাদের পাশে দাঁড়ানোর। নিহত দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে 26 দিন সময় লেগে গেল অভিষেকের। যেখানে তৃণমূল সুপ্রিমোর বার্তা ছিল যে দলের দুঃসময় নাকি কর্মীদের পাশে দাঁড়াতে হবে, কিন্তু দলের সর্বভারতীয় সম্পাদক হোক কিংবা ওই মমতা বন্দ্যোপাধ্যায়, কেউই কিন্তু পাশে দাঁড়াননি। এতদিন কেন ঘরে ছিলেন তারা? কিসের ভয়ে? এই ক্ষোভ যে মানুষের তৈরি হয়েছে, রাস্তায় বেরোলে এই ক্ষোভ যে তাদের প্রতি আছড়ে পড়বে, এই আন্দাজ কি তারা করেছিলেন? আর করেছিলেন বলেই এতদিন ঘরে বসেছিলেন। ভাবলেন বোধহয় 26 দিন পেরিয়ে গেছে, মানুষ বোধহয় সব ভুলে গেছে। কিন্তু 15 বছরের এই পাহাড় প্রমাণ দুর্নীতি আর তার জেরে জমে থাকা ক্ষোভ কি এত তাড়াতাড়ি মানুষ ভুলতে পারে? কিন্তু এখানে একটা কথা বলা ভীষণভাবেই জরুরি। খেয়াল করে দেখুন, যখন তৃণমূল কংগ্রেস সরকারে ছিল, যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ছিলেন, যখন বিজেপি রাজ্যের বিরোধী দল ছিল, ঠিক সেই সময় এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ড হারবারে যখন
বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা গিয়েছিলেন নির্বাচনী প্রচারে, তখন তার গাড়িকে ঘিরে আক্রমণ চালানো হয়েছিল, কালো পতাকা দেখানো হয়েছিল। আর ঠিক সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বা তৃণমূল কংগ্রেস কি বলেছিল? সেটা নাকি মানুষের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ। আজ যখন সোনারপুরে বা কামালগাজীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জুতো ছোড়া হচ্ছে, তার জামা টেনে ছিঁড়ে দেওয়া হচ্ছে, তাকে চর থাপ্পড় মারা হচ্ছে, পচা ডিম ছোড়া হচ্ছে, তারপরেও কিন্তু রাজ্য সরকার এই ঘটনাকে সমর্থন করেনি। এমনকি বিজেপির তরফ থেকেও পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এই ঘটনায় বিজেপির কেউ যুক্ত নয়। রাজ্য সরকার রীতিমতো একজন সাংসদকে নিরাপত্তা দেবার জন্য সেখানে পুলিশ পাঠিয়েছে, কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছে, তাকে রক্ষা করে ওই জনতার ক্ষোভ থেকে বের করে নিয়ে এসেছে রাজ্যের পুলিশ। একই পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে যে পুলিশ ছিল, আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে সেই একই পুলিশ রয়েছে। কিন্তু সেই পুলিশের ব্যবহার কিভাবে করা হচ্ছে, এই পার্থক্যটা ওই তৃণমূল নেতৃত্বকে বুঝতে হবে। আর আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, ওই যে একেবারে সই জাল নিয়ে আপনাদের অনুষ্ঠানের শুরুতে বলছিলাম, জানেন কি? এই সই জাল করলে বা সই জালের বিষয়টা যদি ধরা পড়ে তাহলে কি হতে পারে? এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে বিএনএসের নিয়ম অনুযায়ী কোনো বিধায়কের সই জালের মতন দণ্ডনীয় অপরাধের ন্যূনতম শাস্তি হতে পারে 7 বছরের জেল, সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডও কিন্তু হতে পারে। সূত্রের খবর, ওই 6 তারিখের বৈঠকে 70 জনের বেশি বিধায়ক ছিলেন, যেখানে তৃণমূলের জয়ী বিধায়কের সংখ্যা 80। ওই দিন অনুপস্থিত বিধায়করা ভোট পরবর্তী হিংসায় নাকি আক্রান্তদের বাড়িতে গিয়েছিলেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। 19 তারিখের বৈঠকে আবার প্রথম দিনের বৈঠকের থেকেও কম বেশি প্রায় 20 জন বিধায়ক নাকি অনুপস্থিত ছিলেন। প্রশ্ন হচ্ছে, তাহলে 70 জন বিধায়কের সই ওই রেজুলেশনে এলো কোত্থেকে? একাধিক তৃণমূল কংগ্রেসের বিধায়ককে যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাতেও কিন্তু প্রকাশ্যে আসছে এই সই জালের বিষয়টি। একদিকে জনতার ক্ষোভ, আর অন্যদিকে প্রশাসনিক তদন্ত এবং দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ওঠা প্রশ্ন, সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে এখন কঠিন সময়ের অপেক্ষা করছে। কি যে অভিষেক 4 তারিখ রাত 12টার পর ডিজে বাজানোর কথা বলেছিলেন, সেই অভিষেক যদি গ্রেপ্তার হন, তাহলে কি ক্ষুব্ধ জনতা ডিজে বাজিয়ে তা উদযাপন করবেন? এমন দৃশ্যের সাক্ষী থাকাটাও বোধহয় এখন সময়ের অপেক্ষা। আজ এ পর্যন্তই, নমস্কার।